একজন লিসেনারের ইমেল, এবং আশা করছি ইমেলটা আপনাদের ভালো লাগবে। পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি ভালো থাকার চেষ্টাও, আপনি ভালো থাকার চেষ্টাও করেন, এটাও জানি। আমি মোহাম্মদ আল শাহরিয়ার রুবেল, ঢাকার দক্ষিণ কিরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়ন জাজিরা গ্রামের বাসিন্দা। তারপর তিনি তার মোবাইল নাম্বার দিয়েছেন। আমি পেশায় একজন ফার্মাসিস্ট এবং নিজ ফার্মেসি থাকায় স্টুডিওতে আসার সময় না পাওয়াতে ইমেলটা পাঠাতে হলো। নিজের সাথে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা আছে, যদি এই ঘটনাটি পড়ে শোনান নেক্সট উইকে আবার ঘটনা পাঠাবো। আমি তবে সরাসরি ঘটনায় চলে যাই। আগে বলি নেই, ছোট্টবেলা থেকে আমার সাথে একটা মেয়ে জিন ছিল। আমি তার মুখ কখনো দেখিনি, কারণ তার মুখ সাদা কাপড়ে ঢাকা থাকতো। প্রতি রাতে সে আমায় ডাকতো। আমি তার ডাকের শব্দ স্পষ্ট শুনতে পেতাম, আয় আয়। শুধুমাত্র এই একটা শব্দ বলেই সে ডাকতো। অনেক ফকির দিয়ে অনেক তেল পড়া মায় এনে শরীরে মাখিয়ে দিত, কিন্তু কিছুতেই সে আমায় ছাড়তো না। সে আমায় গভীর রাতে ডাকতো। যখন ডাকতো তখন আমার দুনিয়ার কোনো খেয়াল থাকতো না। আমি দরজার খিল খুলে বাইরে যেতে চাইতাম, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তখন আমার সারা শরীরে অন্যরকম এক শক্তি চলে আসতো। আমাকে মা পাখার ডাঁট দিয়ে অনেক আঘাত করতো, কিন্তু আমি টেরি পেতাম না। ইভেন আমার ভাইয়া, আব্বু, মা ও আমাকে ধরে রাখতে পারতো না। কিন্তু আমার আর দরজার বাইরে কখনো যাওয়া হয়। যদি বের হতাম খুব সম্ভব আমায় সে নিয়ে চলে যেত। এবার মূল ঘটনায় আসি। এই জিন থাকাতে আমার মাঝে মাঝে ভয়ঙ্কর কিছু সিচুয়েশনের সম্মুখীন হতে হয়। যে ঘটনাটি বলবো সেটা 2006 সালের জুলাই মাস, বর্ষার মৌসুম। আমাদের স্কুলের পেছন দিয়ে একটা রাস্তা চলে গেছে আরেক গ্রামে। গ্রামটি ছিল খুবই নিস্তব্ধ। ওই গ্রামে যাওয়ার আগে অনেক খালি জমি পড়ে, আর পরে একটা 3 রাস্তার মোড়। ওই 3 রাস্তার মোড়ের আশেপাশে কোনো বাড়ি নেই, শুধুই ক্ষেত আর ক্ষেত। বর্ষার কারণে রাস্তার দুই পাশে পানি এসে খালের মতো হয়ে যেত। এক খাল থেকে আর এক খালে যাওয়ার জন্য রাস্তার মাঝখানে একটা গর্তের মতো ছিল। আমরা ওটাকে ভাঙার পাড় বলতাম। বর্ষায় যা নিমিষেই নৌকা চলাচল করতে পারে সেই জন্য। ঘটনাটি ঘটার 1 সপ্তাহ আগে আমাদের এলাকায় এক বৃদ্ধ মহিলা মারা যায়। শুনেছি সে নাকি ভিক্ষা করতে এসে সেই ভাঙার পানিতে পড়ে মারা যায়। লাশটি আর জানাজা হয়নি। যখন ওখানেই পৌঁছে যায় এবং কাক মাছ খেয়ে ফেলে। আমি তখন নতুন মোবাইল ব্যবহার করি। আমার ফ্রেন্ড থাকাতে আমাকে কথা বলতে হতো মুঠোফোনে। আমার বেশিরভাগ সময় রাতের বেলা কথা বলতাম। আমার একটা অভ্যাস ছিল, আমি এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারি না। কথা বলতে বলতে আমি হাঁটতাম। কথায় এতটাই ডুবে যেতাম যে কোথায় যাচ্ছি তাল জ্ঞান থাকতো না। বৃদ্ধা মরার 1 সপ্তাহ পর একদিন রাতে আনুমানিক 12টা হবে, আমি কথা বলছি আর হাঁটছি। হাঁটতে হাঁটতে ঠিক সেই ভাঙার পাড়ে চলে গেছি। চাঁদের আলোয় খালের পানিগুলো হীরের মতো ঝলমল করছে। হালকা বাতাস, অসাধারণ একটা মুহূর্ত ছিল। ভালোই লাগছিল পরিবেশ। আমি দুবলার স্যান্ডেল দিয়ে বসে কথা বলছি আর খালের দিকে তাকিয়ে আছি। এমন পরিবেশ হঠাৎ আমার সেই বৃদ্ধার মৃত্যুর কথা স্মরণ ছিল না। আমি যেখানে বসেছি তার 4-5 হাত দূরে ভাঙাটি। কথা বলার এক পর্যায়ে আমি অনুভব করলাম আমার সারা শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। মোবাইলের অপর প্রান্ত থেকে হাসির শব্দ হচ্ছে। আমি আমার বান্ধবীকে ধমকের সুরে বলি, হাসছো কেন? তার কোনো উত্তর নেই, সে হেসেই চলেছে। আমার খুব রাগ হলো, আমি লাইনটা কেটে দিলাম। হঠাৎ ভাঙার কাছ থেকে একটা গোঙানির শব্দ পেলাম। জ্যোৎস্নার আলোতে দেখতে পেলাম একটা সাদা কাপড় কলা গাছের মতো কিছু একটার সাথে মোড়ানো। একবার ভাঙার ওপার যাচ্ছে, আবার এপার আসছে। আশ্চর্যের বিষয় হলো কোনো স্রোতই ছিল না। আমার তখনও মনে নেই যে এখানে বৃদ্ধা মারা গেছে। আমি জিনিসটা ভালো করে দেখার জন্য আরেকটু সামনে যাই। একেবারেই সামনে গিয়ে আমি আমার মোবাইলের টর্চ মারি। আমি যা দেখতে পাই সেটা নিজের চোখে বিশ্বাস করতে পারিনি। আমি দেখলাম সেই বৃদ্ধার লাশ আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখের পলক ফেলতে পারছিলাম না, সেখান থেকে পেছন দিকে পালাতেও পারছিলাম না। আমি একেবারেই মূর্তির মতো হয়ে গেছি। তার চোখের দিকে আমার চোখ পড়েছে। চোখগুলো নিমেষেই লাল রক্ত জমাট বাঁধা হয়ে গেল। আমার মোবাইলের লাইট তার চোখের দিকে পড়ে আছে। আমি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যাই। যখন জ্ঞান ফিরে পাই তখন নিজেকে আবিষ্কার করি আমাদের খেলার মাঠে। আশ্চর্যের বিষয় হলো আমি ওখানে কিভাবে এলাম? আর যখন আমি অজ্ঞান হয়েছিলাম আমার ফোন মাটিতে পড়ার কথা, তাহলে আমার ফোন আমার পকেটে কিভাবে আসলো? পকেট থেকে ফোন বের করে দেখি রাত 3:44। আমি উঠে দাঁড়াই, বাসায় আসি। আমার শরীরে জ্বর অনুভব করি। আম্মুকে ডাকি। আম্মু কিছু না জানিয়ে শুধু বলি, স্বপ্ন দেখে ভয় পেয়েছি, একটু লোহা গরম করে পানি দেন, খাবো। পানি খেয়ে আবার রুমে আসি, ঘুমিয়ে পড়ি সাথে সাথে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমার বান্ধবীকে কল দেই। তাকে জিজ্ঞেস করি, কাল রাতে ফোনে কথা বলার সময় তুমি হাসছিলে কেন? তার উত্তর শুনে আমি বিস্মিত। হাসলাম মানে? কাল রাতে তো তোমার সাথে আমার কথাই হয়নি। আমি সাথে সাথে লাইনটি কেটে দিলাম। কল লিস্টে তার রিসিভড করা কল খুঁজতে লাগলাম। আমার গলা শুকিয়ে আসছিল। গত রাতে কোনো কল আসেনি, যে লিস্টে আছে সেটা আগের রাতে। তাহলে কাল রাতে কার সাথে কথা বললাম? ঘটনাটা আম্মুকে বলি। আম্মু এক ফকিরের কাছে নিয়ে যায়। ফকিরের মুখ থেকে শুনলাম সেটা হচ্ছে আমার সাথে যেই মেয়ে জিন আছে সে আমার ভালো চায়, তাই আমার বিপদে সে আমায় উদ্ধার করেছে। আমি যেন বেশি রাতে আর বের না হই সেই নির্দেশ ফকির আমাকে দিয়ে। সেই জিন এখনো আমার সাথে আছে, এখনো গভীর রাতে আমাকে ডাকে। তবে এখন আগের মতো আর কাঁদি না, আমার অভ্যেস হয়ে গেছে। আমি জানি না এটা লিসেনারদের
কিংবা আপনাদের কেমন লাগবে কি ভাবছেন, তবে ঘটনাটি একেবারেই সত্য। আম্মু কাউকে ঘটনাটি বলতে না করেছিল, কিন্তু ভূত এফএমে শেয়ার না করে পারলাম না। ঘটনাটি পড়ে শোনালে খুশি হব, না শোনালেও কোনো অভিযোগ থাকবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ঘটনাটি পড়ে শোনালাম এবং আশা করছি যারা শুনলেন তাদের কাছে ভালোই লেগেছে। থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের। আগে একেবারে ছোট্ট একটা ইমেল পড়বো, দেখেন কেমন লাগে। লিখছেন এভাবে: হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমার নাম অঞ্জন, আমি মৌলভীবাজার থাকি। আমি ভূত এফএমের একজন নিয়মিত লিসেনার। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি ঘটনা। সময়টা 2006 সাল। এই ঘটনাটি আমার বন্ধুর কাছ থেকে শোনা। ওদের এলাকায় স্থায়ী জেলেদের মুখে শোনা যায় অনেক গা ছমছমে অভিজ্ঞতার কথা। বিশেষ করে গভীর রাতে যারা মাছ মারতে যান তাদের কথা শুনে চমকে যেতে হয়। কয়েকজনের মুখোমুখি সাক্ষাতে কথা জানতে পারি তাদের অভিজ্ঞতার কথা। বিশেষ করে গভীর রাতে যারা মাছ মারতে যান, ভোর হবার আগে না তারা নদীর মোহনায় প্রচুর মাছ পান। এই লোভে স্থানীয় অনেক জেলেই এই সময়টা বেছে নেন মাছ ধরার জন্য। যারা ওই সময় মাছ ধরতে গিয়েছেন তাদের প্রত্যেকেরই জীবনে কখনো না কখনো কোনো না কোনো অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে হয়েছে। সবার প্রথমে যার সাথে ওর কথা হলো তার নাম গফুর মাঝি। তিনি নিজের ভাইপো ওয়াহিদকে সাথে নিয়ে তিনি এক রাতে মাছ ধরতে বের হন। রাত 3টার দিকে হঠাৎ করে নদীর বাতাস একেবারে থেমে যায়। উল্লেখ্য, নদীতে বাতাস পড়ে যাওয়া মানে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। তিনি ওয়াহিদকে বলেন হাল ঘুরিয়ে ফিরতি পথ ধরতে। ওনারা মাছ ধরতে ধরতে অনেকটা ভেতরে চলে এসেছেন। হঠাৎ তারা উভয়ই লক্ষ্য করেন তাদের থেকে প্রায় মাইল খানিক সামনে একটি যাত্রী নিয়ে একটা নৌকা আসছে। নৌকাটা হয়তো চোখে পড়তো না, কিন্তু অবাক লাগলো কারণ নৌকার ওপরের ছাউনিতে একটা অদ্ভুত রঙের বাতি জ্বলতে দেখা যায়। অনেকটা নীলচে আভা বের হচ্ছে সেই বাতিতে। মানুষগুলো হয়তো বিপদে পড়েছে এটা ভেবে গফুর মাঝি দ্রুত বৈঠা পেয়ে তার ভাইপোর সাহায্যে ওই নৌকার পাশে চলে যান। নৌকার ভেতরে উকি দিয়ে চমকে ওঠেন গফুর মাঝি। নৌকার ভেতরে মাঝি নেই। তার চেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো নৌকার পাটাতনে একটি লাশ, অনেক পুরনো লাশ, পচে গলে আছে। ছাউনির ভেতরে একটা মরচে পড়া হারিকেনে আগুন জ্বলছে। গফুর মিয়ার মুখ দিয়ে তখন চিৎকার বেরিয়ে আসে। চাচাকে চিৎকার করতে দেখে বৈঠা ফেলে দ্রুত চাচার পাশে চলে আসে ওয়াহিদ। দেখে চাচার মাথা ঘুরে চাচা পড়ে যাচ্ছেন। দৌড়ে গিয়ে কোনো মতে চাচাকে ঠেকায় সে। সাথে সাথে সামনে উঁচু করে সামনে তাকিয়ে দেখে সেখানে কোনো নৌকা তো দূরের কথা, আশেপাশে ঘন অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। অথচ সে নিজে ওই যাত্রী নৌকা ঠেকিয়েছিল। নৌকায় নৌকায় ধাক্কা খাওয়ার আওয়াজ পর্যন্ত শুনেছিল। ঠিক খানিক বাদেই প্রচন্ড বাতাসে তাদের নৌকা ডুবুডুবু হয়ে পড়ে। তারপর কোনো মতে তারা নৌকা নিয়ে বাড়ি ফেরে। ওই নদীর ওই দিনের ঘটনায় গফুর মিয়া রাতে আর মাছ ধরতে যান না। এই ছিল ঘটনা। অঞ্জন সূত্রধর আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন এবং তার বাড়ি নবীনগর। দিনের মতো একটা ঘটনা দিয়ে যিনি আমাদেরকে ঘটনাটা লিখে পাঠিয়েছেন, বাট আজকে তিনি আনফরচুনেটলি এখানে উপস্থিত হতে পারেননি। সেরকম একজনের কাছ থেকে তিনি লিখছেন, ইমরান খান, অফিস সহকারী, দৈনিক সমকাল, সিলেট ব্যুরো, নেহার মার্কেট, পূর্ব জিন্দাবাজার, সিলেট থেকে লিখছেন, হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আজকে আপনাকে যে ঘটনাটি লিখছি এটি আমার এবং 2 ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া অবিস্মরণীয় একটি ঘটনা। আমি আপনার মাধ্যমে ভেরিও ফুর্তির সকল বন্ধুদের সাথে আমার এই ঘটনাটি শেয়ার করতে চাই। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। সময়টা 2006 সালের প্রথম দিকে। আমার খুব ক্লোজ ফ্রেন্ড কায়েদ, সে সিলেটের সদর উপজেলায় কোনো একটি জায়গায় থাকে। সঙ্গত কারণে আমি তার বাসার ঠিকানা বলছি না। আমার ফ্রেন্ডের বোনের বিয়ে ঠিক হয়। সে আমাকে আমার আরো কিছু ফ্রেন্ডদের ইনভাইট করলো এবং আমরা যথারীতি যাব বলে সম্মতি জানাই। তারিখটার কথা আমার ঠিক মনে নেই। সন্ধ্যা 7টার দিকে গায়ে হলুদের প্রোগ্রামের জন্য আমি ও আমার ফ্রেন্ড ফরহাদ ও আকাশ কায়েদের বাসায় যাওয়ার জন্য রওনা দিই। আমাদের বাসা থেকে কায়েদের বাসার দূরত্ব প্রায় 5-6 কিলোমিটার। সিএনজি অথবা অটো রিক্সা যোগে তার বাসায় যেতে হয়। আমরা 3 জন বাসা থেকে বের হই। রাসূল ভাই, এখানে আরেকটা কথা বলে রাখি, ওই দিন আমার বাসায় কেউ ছিল না। সবাই গ্রামের বাড়িতে বেড়াতে গেছেন। আমার অফিস থাকার কারণে আমি যেতে পারিনি। ফরহাদ ও আকাশ বাসা থেকে বের হওয়ার সময় তাদের মাকে বলে আসে আমরা কায়েদের বোনের গায়ে হলুদ অনুষ্ঠান থেকে ফিরে ইমরানের বাসায় চলে যাব। আমরা যথারীতি 8টার দিকে আমাদের ফ্রেন্ড কায়েদের বাসায় পৌঁছাই। আপনারা নিশ্চয় জানেন যে গায়ে হলুদের অনুষ্ঠান স্বাভাবিকভাবে একটু রাত করেই হয়। ওই দিন অনুষ্ঠান শুরু হতে হতে রাত 10:30 বেজে যায়। এক পর্যায়ে রাত 1টার দিকে অনুষ্ঠান শেষ হয়। আমি আমার ফ্রেন্ড কায়েদকে বলি আমরা বাসায় ফিরে আসবো। সে বলে এত রাতে তোমাদের যাওয়ার দরকার নেই, এখানে তোমরা থেকে যাও। আমি বললাম যে না কায়েদ, আমার সকালে অফিস আছে এবং আমার বাসায় কেউ নেই, আমাকে বাসায় গিয়ে থাকতে হবে। সবার কাছে বিদায় নিয়ে আমরা 3 জন রওনা দিলাম। আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য কায়েদের কাজিন রনিকে আমাদের সাথে দেওয়া হলো। ওদের বাড়ি থেকে প্রায় 1/2 কিলোমিটার হেঁটে একটা গাছের নিচে এসে দাঁড়াই। সেখানে সাধারণ সিএনজি বা অটো রিক্সাগুলো পাওয়া যায়। এখানে আসার 10 মিনিট পর আমরা কায়েদের কাজিন রনিকে বলি যে অনেক রাত হয়ে গেছে, তুমি চলে যাও, আমরা সিএনজি পেলে চলে যাব, নয় হেঁটেই যাব। ওই গাছের নিচে আমরা আরো 10 মিনিট অপেক্ষা করার এক পর্যায়ে আমরা 3 জন সিদ্ধান্ত নিলাম যে এভাবে দাঁড়িয়ে না থেকে আমরা হাঁটি। যতটুকু হাঁটবো ততই আমাদের পথ ফুরাবে।
এই বলে আমরা হাঁটতে শুরু করি। হাঁটতে হাঁটতে কিছু দূর আসার পর আমরা একটু দাঁড়াই। ওই সময় আমরা দেখতে পাই যে ধান ক্ষেতের মাঝ দিয়ে এক বৃদ্ধ লোক আসছেন। লম্বা দাড়ি ও সাদা পাঞ্জাবি পরে আছেন তিনি আমাদের সামনে এসে আমাদের প্রশ্ন করলেন, তোমরা কোথা থেকে এসেছো, কোথায় যাবে? আমরা বললাম, আমাদের বন্ধু কায়েবের বোনের গায়ে হলুদ এসেছিলাম, আমরা বাসায় যাব, কিন্তু গাড়ি পাচ্ছি না। তিনি বললেন, এত রাতে তোমাদের বাসা থেকে বের হওয়া উচিত হয়নি, তবে গাড়ি আসছে, তোমরা তাড়াতাড়ি চলে যাও। এই কথা বলার সাথে সাথে আমরা কিছু বলার আগে একটা সিএনজি অটোরিকশা আমাদের সামনে এসে দাঁড়ায়। ওই বৃদ্ধ লোকটি সিএনজিওয়ালাকে বলেন আমাদের বাসায় পৌঁছে দিয়ে আসবে। এই বলে আমাদের গাড়িতে ওঠার কথা বলেন। আমরা সিএনজি পেয়ে রীতিমতো আকাশের চাঁদ হাতে পেয়েছি ভাব নিয়ে গাড়িতে উঠি এবং ওনাকে সালাম দিয়ে বিদায় জানাই। একটা কথা বলে রাখি, আমরা কিন্তু সিএনজিওয়ালাকে বলিনি কোথায় যাব। সিএনজিতে ওঠার পর সাধারণ সিএনজিগুলোতে যেরকম আওয়াজ থাকে, ওই সিএনজিতে এমন কোনো শব্দ বা আওয়াজ আমরা কিছু পাইনি। আমরা তিনজন কিছু মনে করিনি এবং কিছু মনে না করেই মোবাইল ফোনে গায়ে হলুদের অনুষ্ঠানে তোলা ছবিগুলো দেখছিলাম। ছবি দেখতে দেখতে এক পর্যায়ে গাড়ি ব্রেক করলো। আমরা অবাক হয়ে গাড়ি থেকে নেমে দেখি যে আমরা বাসার সামনে চলে এসেছি। কৌতূহল নিয়ে সিএনজিওয়ালাকে জিজ্ঞাসা করবো, আপনি আমাদের বাসার ঠিকানা জানেন কিভাবে, বা আপনি আমাদের চিনেন কিনা? কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি যে পেছনে তাকিয়ে দেখি যে সিএনজিওয়ালা নেই। ওই সময় আমাদের গায়ের লোমগুলো সোজা হয়ে গেল। আমাদের মনে ভয় কাজ করে। পরে আমরা ঘরে গিয়ে ঘুমিয়ে যাই। আমরা তিনজন বন্ধু ওই রাতে তিনটি অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি। আমরা শুধু একমাত্র ওই বৃদ্ধ লোককে আমাদের ঠিকানা বলেছি, সিএনজিওয়ালাকে নয়। সে অর্থাৎ ইমরানের বাসায় আমাদেরকে পৌঁছে দেয় এবং গাড়ি চালানোর সময় সে আমাদের সাথে কোনো কথা বলেনি এবং আমরা তার চেহারাও দেখতে পাইনি। এছাড়া বৃদ্ধ লোক গাড়ি আসার কথা বলতেই গাড়ি চলে এলো। এই বিষয়গুলো আমাদের খুব অদ্ভুত লেগেছে। আরেকটি বিষয় হচ্ছে, সাধারণ সিএনজিগুলোতে যেরকম একটা শব্দ হয়, ওই সিএনজিতে ওইরকম ধরনের কোনো শব্দ ছিল না। পরবর্তীতে আমরা তিনজন এক হুজুরের কাছে গিয়ে বিষয়টি খুলে বলি। তিনি আমাদের জানান যে ভালো একজনের সাথে তোমাদের দেখা হয়েছে, যিনি তোমাদের বিপদে সাহায্য করেছেন। এই ছিল ঘটনা এবং এই ঘটনা আমার জীবনে ঘটে যাওয়া প্রথম এবং আমি আশা করবো এটাই শেষ নয়। ওকে, সো থ্যাংক ইউ। যাই হোক, আমি একটা ঘটনায় চলে যাই। আমাকে লিখছেন যে রাসেল ভাই, গতকাল অর্থাৎ আজকে সেই গতকাল ধরলে হবে না, উনি যে ঘটনাটা বলছেন সেটা হচ্ছে 22/3/2012 এবং এই তারিখের ঘটনা শুনলাম, জানি না এর সত্যটা কতটুকু। আমি রিয়াজ, ঢাকা উত্তরা থেকে বলছি। গতকাল আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে ভূত এফএম নিয়ে কথা বলছিলাম। তখন আমার একজন ফ্রেন্ড তার একটি ঘটনা বলছিল, যা হলো এইরকম। ঘটনাটা এরকম যে আমার ওই ফ্রেন্ডের নাম হলো শাকিল। ও ঢাকা বনশ্রীতে থাকে। ওর কিছু বিজনেস আছে। এর মধ্যে একটা বিজনেস হলো ওর কয়েকটা পিকআপ ভ্যান আছে এবং ও সেগুলো ভাড়া দেয়। বেশ কিছুদিন আগের ঘটনা। ওই দিন ওর একটা গাড়ির ড্রাইভার অনেকগুলো ট্রিপ দিয়েছিল, তাই যথারীতি ড্রাইভারটি অনেক ক্লান্ত ছিল। কিন্তু হঠাৎ করে রাত 10টার দিকে একটা ট্রিপ আসে, যেটাতে তাদেরকে ঢাকা থেকে বরিশাল যেতে হবে একটি লাশ নিয়ে। আমার ফ্রেন্ড সে চিন্তা করে যে বসে না থেকে সে বসে থেকে আর কি লাভ হবে, তার চেয়ে ট্রিপটাতে গেলে কিছু টাকা আসবে। এই ভেবে সে নিজেই সিদ্ধান্ত নেয় যে সে বরিশাল যাবে। রাত 11টার দিকে সে তার গাড়ি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের সামনে যায়। ওখান থেকে একটা লাশ উঠানো হয়। লাশটি একটা চাটাই দিয়ে মোড়ানো ছিল। ওরা গাড়িতে তোলার আগে একবার লাশটি দেখে নিয়েছিল। এখানে একটি কথা না বললেই নয় যে ওটা ছিল একটা সুইসাইডের ঘটনা। যাই হোক, পিকআপ ভ্যানের সামনে ড্রাইভারের সিটে বসেছিল আমার ফ্রেন্ড শাকিল, আর তার পাশে বসেছিল ওর পরিচিত একটা ছেলে, যে ছিল সবসময় কোনো না কোনো ট্রিপ গেলে ওর সাথে থাকতো। আর গাড়ির পেছনে লাশটি ফ্লোরে শুয়ে রাখা হয়েছিল, আর লাশটার সাথে পিছনে 3 জন লোক ছিল। ওরা ওদের জার্নি শুরু করলো। কোনো রকম প্রবলেম ছাড়াই ওরা মাওয়া পৌঁছে গেল। তারপর মাওয়া থেকে খুব ভালোভাবেই ফেরি পার হয়ে তারা যেটা করলো সেটা হচ্ছে যে কাউরাকান্দি ঘাটে গিয়ে পৌঁছালো। যথারীতি তারা আবার যাত্রা শুরু করলো এবং কাউরাকান্দি ঘাটের কিছুক্ষণ পরে একটা ছোট ব্রিজ আছে, জায়গাটার নাম আমার মনে নেই। ওখানে যাবার কিছুক্ষণ আগে থেকেই ওর খুব যেটা হচ্ছিল সেটা হচ্ছে অস্বস্তি লাগছিল। ওর কেন যেন মনে হচ্ছে যে কে যেন পিছু নিয়েছে ওদের, অর্থাৎ ওর বারবার মনে হচ্ছিল যে গাড়ির পেছনে কেউ যেন আসছে। বাট ও লুকিং গ্লাস থেকে যখনই তাকালো লুকিং গ্লাসের দিকে, দেখা গেল যে পিছনে কিছুই নেই, এমনকি কোনো গাড়িও নেই। যাই হোক, বিপদটা ঘটলো যখন ওরা ব্রিজ পার হলো। ওর গাড়ির স্পিড ছিল তখন আনুমানিক 90 কিলোমিটার পার, এই স্পিডটা ছিল আর কি 90 কিলোমিটার পার আওয়ার। এবং সে যেটা করলো সেটা হচ্ছে যে সে সময় হঠাৎ করে গাড়ির পেছন থেকে চিৎকার করে উঠলো, লাশের সাথে বসে থাকা 3 জন লোক, লাশ পড়ে গেছে। তখন আমার ফ্রেন্ডটি গাড়ির গতি কমিয়ে দিতে শুরু করলো ও গাড়ি
গাড়িটি থামালো। ওরা গাড়ি ঘুরিয়ে ওই জায়গায়, মানে যেহেতু কিছুটা দূরে চলে এসেছিল, গাড়িটা অনেক স্পিডে ছিল সেই জন্য, তো গাড়িটা ঘুরিয়ে যখন সেই জায়গায় আসলো সে তখন দেখলো যে লাশটি রাস্তার কোথাও নেই। তো তিনি বলছেন যে আপনি হয়তো আমাকে বলছেন যে রাসেল ভাই, আপনি হয়তো দেখেছেন যে পিকআপ ভ্যানের পেছনের জায়গাটা থাকে, ওখানে চারপাশে প্রায় 2.5 থেকে 3 ফিট জায়গা থাকে, যেটা হচ্ছে উঁচু একটা রেলিং এর মতন দিয়ে ঘেরা থাকে, এবং ওইখান থেকে লাশ কোনোভাবেই 3 জন মানুষ থাকা সত্ত্বেও কোনোভাবেই লাশটি পড়ে যেতে পারে এরকম ভাবার কোনো কারণ নেই। যাই হোক, কিভাবে পড়ে গেল সেটা একটা প্রশ্নই থেকে গেল, এবং পেছনে যারা বসেছিল তারা কোনো ঝাঁকুনি অনুভব করেনি, অথচ লাশটা পড়ে গেছে। অর্থাৎ লাশটা যে গাড়িটা যে কোনো জায়গায় পড়ে ঝাঁকুনি খেয়েছে এবং সেটা জাম্প করে কোনো জায়গায় চলে গেছে এরকম কোনো ঘটনা ঘটেনি। যাই হোক, ওরা সবাই মিলে লাশটা খুঁজতে শুরু করলো। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে লাশটা রাস্তার এক পাশে পড়ে থাকতে দেখা গেল। আমার ফ্রেন্ডটি অনেক ভয় পেয়েছিল, তাই গাড়ি থেকে নামেনি। লাশটি পাওয়ার পরে লাশটার সাথে যেই লোকজন ছিল তারা এবং আমার ফ্রেন্ডের গাড়ির যে হেল্পার ছিল, ওরা সবাই মিলে লাশটি গাড়িতে তুললো। তারপরে ওরা অনেক ভয়ে ভয়ে আবার যাত্রা শুরু করলো। আমার ফ্রেন্ডটি অনেক ভয় পেয়েছিল, কারণ জানতো যে লাশের গাড়িতে অনেক প্রবলেম হয়, কিন্তু ওর কখনো এই অভিজ্ঞতা ছিল না। যাই হোক, ওরা দোয়া পড়তে পড়তে আস্তে আস্তে একটু করে এগোতে শুরু করলো, এবং মোস্তফাপুর নামে একটা জায়গা আছে যেখানে এসে আবার একটা বিপদের সম্মুখীন হলো তারা। আবার লাশটি পড়ে গেল। এইবারে আমার বন্ধু অনেক বেশি ভয় পেয়ে গেল। গাড়িটি অনেক সামনে চলে এসেছে, যে জায়গায় লাশ পড়ে আছে সেই জায়গা থেকে ও আস্তে আস্তে গাড়ি সাইড করে। এইবার ও কি করবে বুঝে উঠতে পারছে না। তারপরে গাড়ি ঘুরিয়ে লাশটা পড়ে যাবার জায়গাটায় চলে আসে। সবাই গাড়ি থেকে নামে এবং নেমে যায়, কিন্তু আমার ফ্রেন্ডটি গাড়ি থেকে নামলো না। ও বেশি ভয় পেয়ে গিয়েছিল ততক্ষণে। ও গাড়ির গ্লাসগুলো দিকে তাকায় এবং ভয়ে অনেক বেশি ঘামতে শুরু করে। অন্যদিকে বাকি সবাই লাশ খুঁজতে থাকে, কিন্তু কোনোভাবেই লাশ আগের মতোই খুঁজে পাওয়া যাচ্ছিল না, এবং লাশটি যে জায়গায় পড়েছিল ওরা সেই জায়গা থেকে বেশ এগিয়ে গিয়েছিল। এবার গাড়িটি ঘুরিয়ে বরিশালের দিকে আস্তে আস্তে এগোতে থাকলো, এবং বাকি সবাই রাস্তার দুই পাশ খুঁজতে থাকে। কিছু দূর এগোনোর পর ওরা লাশটি খুঁজে পায়, এবং প্রবলেম হলো তখন যেটা হয়েছিল সেটা হচ্ছে লাশটি যেই চাটাই মোড়ানো ছিল সেই চাটাইটা অনেক অংশ নষ্ট হয়ে গিয়েছিল বা ছিঁড়ে গিয়েছিল। আমার বন্ধুটি তখন গাড়ি থেকে নেমে আসে। ওরা ধরে নেয় যে লাশটি পড়ে যাওয়ার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে চাটাইটা ছিঁড়ে গেছে, কিন্তু ওরা তখনই আবিষ্কার করলো যে লাশটির গলা থেকে মাথার অংশটুকু নেই। ওরা সবাই তখন অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পরে ওরা কোনোভাবেই মাথাটা আর খুঁজে পেল না, কিন্তু ওরা যখন গাড়িতে লাশ নিয়ে উঠেছিল তখন লাশটির মাথা ছিল এবং তারা সেটা দেখেও নিয়েছিল। তাহলে এই লাশটা মাথাটা গেল কোথায়? এরপরে কি হয়েছিল তা ওর কাছ থেকে আর জানা হয়নি। আমার ফ্রেন্ডের কথাগুলো বলতে গিয়ে ওর সমস্ত গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল এবং ওর মধ্যে তখন অনেক ভয় কাজ করছিল। আমি জানি না এই ঘটনা কিভাবে ব্যাখ্যা করা যাবে। এবং তারপরে লিখেছেন যে তিনি স্টুডিওতে আসতে পারবেন না, তার ঘটনা যেন শেয়ার করা হয়। আমি শেয়ার করে ফেললাম এই ঘটনাটি, তবে বাকি অংশটুকু তারপরে কোনো প্রবলেম হয়েছিল কিনা এটা জানতে পারলে খুব ভালো হতো। ঘটনাটি কমপ্লিট না, বাট আমার পড়তে গিয়ে খুব ভালো লেগেছিল। সো আপনাদের সাথে ইমেইল পড়তে চাই, প্রতিদিনের মতো একটা ইমেইল দিয়ে শুরু করতে চাই এবং আশা করছি এই ইমেইলটা আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি সরাসরি ইমেইল। আমি দেশের বাইরে পড়াশোনা করি, সো স্টুডিওতে যাওয়া আমার পক্ষে সম্ভব না, তাই আমি ঘটনাটি লিখে পাঠাচ্ছি। আশা করি ভালো আছেন। আমি ওয়ালিদ। আমি চায়নাতে বেইজিং এ একটা নাম করা মেডিকেল ইউনিভার্সিটিতে MBBS পড়ছি। সঙ্গত কারণে ইউনিভার্সিটির নামটা আমি উল্লেখ করছি না। তো আমি আজকে আমার কলেজের একটা ঘটনা সবার সাথে শেয়ার করব। আমি বাংলাদেশ থেকে এখানে এসেছি মার্চ মাসে। তখন বেইজিং এ প্রচন্ড শীত। তো এখানে আসার পর সবকিছু ভালো লাগছিল। পুরো ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখছিলাম, যেখানে ক্যাম্পাসটা অল্প দিনেই অনেক প্রিয় হয়ে উঠেছিল। কিন্তু বিপত্তি বাড়ল কয়েকদিন আগে। একদিন আমরা 4 বন্ধু রাত 11টার দিকে আমাদের কম্প্রিহেন্সিভ স্কিল ট্রেনিং ক্লাসের বিল্ডিং এ ঘুরতে গিয়েছি। সবাই বেশ মজা করছি। তো হঠাৎ এক দারোয়ান এগিয়ে এসে আমাদের বলল, তোমরা কোন ব্যাচ? আমরা বললাম 18th ব্যাচ। সে বলল, তোমরা এত রাত্রে এখানে কেন এসেছো? কেউ তোমাদের বলেনি যে এখানে রাতের বেলা আসা নিষেধ? আমরা যেহেতু জানতাম না কিছুতেই এবং ব্যাপারটা আমাদের একেবারে অজানা ছিল, তো আমরা বললাম না। Nobody told us to come here. সে বলল, যাও, কখনো রাতের বেলা এখানে আসবে না তোমরা। তো সেদিনের মতো আমরা চলে আসলাম, কিন্তু আমাদের 4 বন্ধু কৌতূহল বশত সেখানে আবার আসবে এবং তারা সেরকম মানুষের কথা বলার আওয়াজ সে এবার একটু ভয় পেল। চুপি চুপি রুমের দরজার গ্লাস দিয়ে তাকিয়ে দেখলো একটা লাশ স্ট্রেচারে উঠে বসে আছে। সে প্রচন্ড ভয় পেল এবং ওই দিন কাউকে কিছু না জানিয়ে ঘুমিয়ে পড়লো। পরের দিন ফরেনসিক ডিপার্টমেন্টের স্যারকে এই ঘটনা বলল। স্যার হ্যালুসিনেশনের বলে ঘটনাটাকে ব্যাখ্যা দিলেন এবং তাকে বলল যে ভয় না পেতে। তো যথারীতি পরের দিন সে আবার তার কাছে গেল। এবার সে প্রায় রাত 2টার দিকে শুনতে পেল আবারও কারা যেন রুমের মধ্যে কথা বলছে। সে এবার রুমের দরজা খুলে কাছে গিয়ে দেখলো একটা নয় 3টা লাশ পাশাপাশি বসে আছে, আর একটা
শুয়ে আছে আগের মতো। সে এবার একটা রুমে যাওয়ার সাহস পেল না। অন্য আরেকটা গার্ডকে নিয়ে রুমের দরজা খুলে ভেতরে গিয়ে সোজা বসে থাকা লাশটার কাছে মানে তার সেই সাদা কাপড়টা সরালো। আর তারপর যা দেখলো সেটা দেখার জন্য সে প্রস্তুত ছিল না, এবং সেটাই হয়ে দাঁড়ালো তার জীবনের কাল। দেখলো একটা লাশ যার চোখ উপড়ে ফেলা আর কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, আর সেই লাশটা ওই যে গার্ডটা তার সাথে ছিল সে পেছনে তাকালো এবং দেখলো মানে যে লাশটা সেই গার্ডটাই ছিল সেই লাশটা, এবং পেছনে ফিরে যখন তাকালো তখন দেখলো সাথে কেউ নেই, এবং যাকে নিয়ে এসেছিল সে কোথায় যেন হাওয়া হয়ে গেছে। এবার সে অন্য একটা লাশের মুখের ওপর থেকে কাপড় সরালো, এবং এবারও ঘটলো সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। দেখলো একটা লাশের মাথা থ্যাঁতলানো আর চোখ বের হয়ে আছে। এই লাশটা তার নিজের। এবার সে নিজেকে আর ধরে রাখতে পারলো না, বাইরে এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। পরের দিন তার যখন সেন্স আসলো তখন সে দেখলো সে হসপিটালের সামনে কলেজের ভেতরে। সবাই তার কাছে জানতে চাইলো কি হয়েছে তার। সে সব ঘটনা খুলে বলল, কিন্তু সেবারও সব ডক্টর বলল এটা তার চোখের ভুল। ভয়ে সে সব দেখেছে। সে আবার জানতে চাইলো ওই গার্ডগুলো কোথায় যাকে সে সাথে নিয়ে ওই রুমে গিয়েছিল, কিন্তু সবাই যখন তখন হেসে উঠল আর বলল যে এখন ভ্যাকেশন চলছে, 1 মাস ছুটি, ও আসবে কোথা থেকে। সে কিছুই বুঝতে পারলো না, ভাবলো হয়তো তার মনের ভুল, কিন্তু কে জানতো এর পরে আরো ঘটনা ঘটবে। ট্রেনিং এর আগের দিন রাত্রে 9 তলা থেকে পড়ে যাওয়া গার্ডটা তার কত কৌতূহল বশত লাশ পাওয়া, এবং সেটা 9 তলা থেকে পড়ে যাওয়া লাশ ছিল। যখন সে স্বাভাবিকভাবে পড়ে গেল এবং কিভাবে পড়ে গেল কেউ জানতো না। ঘটনাটা এভাবে শেষ হলেও পারতো, কিন্তু ঘটনা শেষ হলো না। এর এখনো শেষ হয়নি। সেদিনের পর থেকে ওই বিল্ডিংটা মাঝরাতে এলিভেটরের সামনে কিংবা করিডোরের এক কোনায় কালো ব্লেজার পরা 9 তলা থেকে পড়ে যাওয়া বিভৎস রক্তাক্ত সেই গার্ডটাকে দেখতে পাওয়া গেল। এই নিয়ে একটা হইচই লেগে গিয়েছিল কলেজে। ইভেন এটা মানে ইউকের এক ভাই, তার নাম হচ্ছে অ্যান্ড্রু, এবং তার ব্রাজিলিয়ান একটা ফ্রেন্ড, এবং একদিন যে কি যেন একটা কাজে বিল্ডিং এসেছিল, তো সেদিন এলিভেটর বিজি থাকায় তারা সিঁড়ি দিয়ে নামছিল। হঠাৎ দেখলো সিঁড়ির এক কোনায় ওই গার্ডটা টলতে শরীর এবং তার মাথা নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর তারা চিৎকার দিয়ে দুজন অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপর থেকে ওই বিল্ডিং এর ট্রেনিং ওয়ার্কে সবাই একসাথে, ব্যতীত কারো একা আসা নিষেধ কিংবা ঘুরতে আসাও নিষেধ, শুধু গার্ডদের অ্যালাউড। এই ছিল ঘটনা। চাইনিজ দারোয়ান হিসেবে ওয়াং ভাঙা ইংলিশে যতটা বলেছে আমি ততটা বাংলায় বলার ট্রাই করে। আমি আশা করি যে একটু ডিফারেন্ট লাগবে আপনাদের কাছে এই ঘটনাটি। আমাকে লিখছেন তাবিজের নাম শুনে নাই এমন লিসনার হয়তো খুঁজে পাওয়া মুশকিল। সবাই জানেন এই বিজ্ঞানের যুগে এসব তাবিজ কবজের কোনো মূল্য নেই। অনেকে তো বিশ্বাসই করেন না, বিশেষ করে যারা পরম ধার্মিক এবং নাস্তিক। আমার এই কথাগুলোকে সোজা উড়িয়ে দেবেন, বলবেন যে তারপর ডট। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করি, কিন্তু কোথা থেকে শুরু করব সেটাই বুঝতে পারছি না। ঠিক আছে, আমার দেখা প্রথম ঘটনা দিয়ে শুরু করি। আমি তখন ছাত্র, মাত্র ক্লাস 2-তে পড়ি। আমি জন্ম থেকে দেখে আসছি আমার দাদু গ্রামে ডাক্তারি করেন। উনি ডাক্তার হিসেবে খুব জনপ্রিয়, এতই জনপ্রিয় যে ওনার নামে আমাদের গ্রামের রাস্তার নামকরণ করা হবে এমন একটা ভাব। উনি বেশি জনপ্রিয় ছিলেন ওনার বিনা পয়সায় চিকিৎসার জন্য। আমার বাবারা 7 বোন 4 ভাইয়ের সংসার চলে না খেয়ে থেকেছেন নিজেরা, তবুও গরিবদের কাছ থেকে 1 টাকাও উনি নিতেন না। অনেক দূরে গিয়ে তিনি বিনা পয়সায় রোগী দেখে আসতেন। এমন ভালো মানুষেরও যে শত্রু থাকতে পারে সেটা সেই ছোটবেলায় জানতাম না। আমার দাদুর ছোট ভাইয়ের বউ আমার দাদি সম্পর্কে হন উনি, এবং উনি দাদুকে একদম দেখতে পারতেন না। অবশ্য সবসময় তা মনে মনে ওপরে উনি সবসময় ভালো ব্যবহার দেখাতেন। এই মিলটা সবচেয়ে বড় সমস্যা, যেখানে কমা নাই, দাড়ি কমার সমস্যা। যাই হোক, দাদুকে দিয়ে যখন রাস্তা নাম করার চিন্তা ভাবনা করছিলেন এলাকার লোকজন, তখন আমার সেই দাদি আমার দাদুকে তাবিজ করেন। আমরা ব্যাপারটা জানতাম না। দাদুকে হঠাৎ করে দেশ থেকে শহরে আনা হলো। বাবা কাকারা ওনাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করলেন, কোনো ফল হলো না। ওনার অসুখ ভালো হয় না। অসুখটা ছিল ওনার সারা শরীর জ্বালা করত এবং পিঁপড়া কামড়াতো। আমরা পিঁপড়া তাড়াবার জন্য সারা ঘরে কর্পূর দিয়ে রাখতাম। ঘরে কোনো পিঁপড়া নাই, তবুও উনি সারাদিন চিৎকার করে যেতেন যে ওনাকে পিঁপড়া কামড়াচ্ছে। শেষে নিরুপায় হয়ে এক স্বনামধন্য ডাক্তার ওনাকে বিদেশে নিয়ে যেতে বললেন। বিদেশে নেবার ক্ষমতা তো বাবাদের ছিল না। ওনাকে নিয়ে যাওয়া হলো ইন্ডিয়া। সেখানে দিল্লি আর মাদ্রাজের অনেক ডাক্তার দেখানো হলো, কেউ ওনার রোগটাই ধরতে পারছিলেন না। এদিকে ওনার দেখাশোনা করতে আর মাদ্রাজি খাবার খেয়ে আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন। শেষে ওনাকে দেশে নিয়ে আসা হয়। ওনার অবস্থা দিন খারাপ হচ্ছিল, কোনোভাবেই কিছু করা যাচ্ছে না। এর মাঝে ওনার স্ট্রোকের মতো হয় আর ওনার বাম হাত অবশ হয়ে যায়। বিছানা থেকে উঠতেই পারতেন না। এমন সময় এক আত্মীয় তাকে এক ওঝার কথা শুনে বাবা কাকা সবাই না করে দেয়। মানে একটা ওঝার কথা বলেছেন তাদের একজন আত্মীয়, এবং তাদের বাবা কাকা সবাই না করে দেন। কিন্তু আরো 1 সপ্তাহ পর দাদুর অবস্থা অনেক খারাপ হয়ে যায়, এবং শরীরে কোনো দাগ নাই, তবু দাদু চিৎকার করছেন। দেখে আর না পেরে বাবা সেই ওঝাকে ডাকেন।
উনি আসলেন, খুব সাধারণ বেশভূষা। ওনাকে আমি কাছ থেকে দেখিনি, আমি লুকিয়েছিলাম ভয়ে। উনি দাদুকে দেখলেন। তারপর আমার মাকে বললেন বাথরুমের একটা বদনাতে পানি নিয়ে আসতে। মাও নিয়ে এলেন। উনি সবাইকে কি এক মন্ত্র পড়ে পানিতে ফু দিয়ে দেখালেন আর বললেন খুব খুব পরিচিত কেউ একজন। দাদুর চুল বেঁধে একটা পুতুল মন্ত্র পড়ে সেটার গায়ে অনেকগুলো সূঁচ ফুটিয়ে আমাদের পাশের আম গাছে ঝুলিয়ে দিয়েছে। গাছে বাতাসে সেই পুতুল দোলে আর আমার দাদু চিল্লান। এর মাঝে একটা কাক সেই পুতুলের একটা হাতে ঠোকর মেরেছে বলে দাদুর এক হাত প্রায় অচল হয়ে গেছে। এটা আর ভালো হবে না, তবে পুতুলটা খুলে আনতে হবে, না হলে দাদু মারা যাবেন এভাবেই। তারপর যে এই কাজ করেছে তার নামের প্রথম অক্ষর দেখালেন। আমরাও 2 2 4 মিলিয়ে নিলাম, কিন্তু কিছুই বলতে পারলাম না। আমাদের পরিবারের সবাই শিক্ষিত, আমরা এই কথা গ্রামে বললে আমাদের দুর্নাম হবে ভেবে বাবা কাউকে জানালেন না। পরদিন সেই পুতুলটা খুলে নিয়ে এলেন আমাদের গ্রাম থেকে। তার পরের দিন দাদুর অবস্থা খুব খারাপ। ওনাকে অক্সিজেন দেয়া হয়েছে, সেন্স ছিল না। এমন অবস্থায় সেই ওঝা একটা একটা করে পুতুলের গা থেকে সূঁচ খুলছে। তারপর সেটা শরীরে পেঁচানো চুলটা খুলে সেটাকে ছিঁড়ে ফেলেছে সব আমাদের চোখের সামনে। যদিও আমি তখন অনেক ছোট, বাবা আমাকে দেখতে চাননি, কিন্তু আমি তো দেখবই, এগো ধরে বসেছিলাম। পরে দেখেছিলাম, অনেক ভয় পেয়েছিলাম যখন সেই পুতুলের ভেতর থেকে রক্ত পড়তে দেখেছিলাম। পরদিন থেকে দাদু সুস্থ হয়ে ওঠেন। আমি দাদুকে 12 দিনের মাথায় আবার ডাক্তারি করতে যেতে দেখেছি। যদিও দাঙ্গার কারণে উনি গ্রামে যেতে পারেননি এবং ওনার নামে রাস্তা হওয়াটা দাঙ্গার কারণে প্রায় ঢাকা পড়ে যায় এবং ওনার এক হাত অবশ হয়ে গিয়েছিল, কিন্তু দাদুকে রোগী দেখা থেকে কেউ দমাতে পারেনি। এরপর কেটে গেছে অনেক দিন, দাদু মারা গেছেন, কিন্তু সেই স্মৃতি আমি ভুলিনি, কখনো ভুলবো না। এটাকে কি বলবেন আপনারা? তাবিজ নাকি অপবিজ্ঞান নাকি শয়তানি ক্ষমতা, জানি না কি। এটা দেখেও কিন্তু আমার বিশ্বাসে তাবিজ জিনিসটা গেঁথে যায়নি, গেঁথেছে অনেক অনেক পরে, সেটা আর এক কাহিনী। সব লিসনারদের প্রতি আমার একটা আবেদন, কেউ কালো জাদুর চর্চা করবেন না। এটা খুব খারাপ। আমার কাহিনী কারো বিশ্বাস করা লাগবে না, কিন্তু আমার আবেদনটা সবাই রাখবেন। আমি আবারও বলছি, আপনারা কেউ কালো জাদুর চর্চা করবেন না, এটা খুব খারাপ। তারপর 3 রেডিও ফুর্তি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। Bhoot FM, the night comes alive with Graminphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি রেড এফএম। ঘড়িতে সময় রাত 11:07। আমি রাসেল আছের সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। তো যাই হোক, শুরু করতে চাই আজকে একটা ইমেইল দিয়ে প্রতিবারের মতন, এবং এই ইমেইলটি পাঠিয়েছেন আমাদেরই একজন লিসেনার। চলুন আমরা ইমেইলটা শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মারিহা প্রভা, ঢাকা খিলগাঁও থেকে। আপনাকে জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আশা করি আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি, সামনেই আমার রেজাল্ট, দোয়া করবেন। আমার পক্ষে স্টুডিওতে যাওয়া সম্ভব নয়, তাই মেইল পাঠালাম, আশা করি সবার ভালো লাগবে। ঘটনাটা শুরু হয় আমার মার থেকে। আমার মা তখন জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়তেন। আমার মা এবং আমার নানারা সকলে গাজীপুরে থাকতেন। আমার মাকে তাই প্রায় বাসে করে জার্নি করে ক্লাস করতে হতো। আমার মার বিয়ের পরে আমার বাবা তাকে প্রায় বাসায় এগিয়ে দিয়ে আসতো, কিন্তু একদিন কোনো কারণে আমার বাবা আমার মার সাথে গাজীপুরে যেতে পারলেন না, তাই আমার মা একাই তখন তার বাসার উদ্দেশ্যে রওনা দিলেন। আমার মা তখন গর্ভবতী ছিলেন, রাত অনেক বেশি হয়ে গিয়েছিল, তাই আমার মা প্রতিদিন যে রাস্তা দিয়ে বাড়িতে যান সেই রাস্তা দিয়ে না গিয়ে অন্য একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পথে কি হয়েছিল তা আমার মা কিছু খেয়াল করেননি, কিন্তু সকালে আমার মাকে অজ্ঞান অবস্থা তাকে পান মসজিদের ইমাম সাহেব, পরে তাকে বাসায় দিয়ে আসেন। আমার মা, আমার নানু এবং নানা সবাই খুব চিন্তায় পড়ে যান। ঠিক কিছুদিন পরে জানতে পারেন আমার মার বাচ্চাটি নষ্ট হয়ে গেছে। এরপর থেকে আমার মা মানসিকভাবে অনেক আহত হয়ে পড়েন এবং পরপর 4টি বাচ্চা এভাবে নষ্ট হয়ে যায়। 6 বছর পার হয়ে যায়। সকলে আমার পরিবারকে বলে আমার মা কখনো আর মা ডাক শুনতে পারবেন না, এবং ডক্টররাও তাই বলেন। কিন্তু এক মৌলানা সাহেব, যিনি সচরাচর জিন তাড়ানোর কাজ করতেন এবং ঝাড়ফুঁক করতেন, তিনি আমার মার চিকিৎসা করান, এবং সবাই বলে আমার মার সেফটির জন্য নাকি মৌলানা সাহেব জিনদের দিয়ে পাহারায় রাখতেন। 2001 সালে আমার জন্ম হয় এবং আমি পুরো সুস্থ থাকি, কিন্তু আমার মা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন। তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, নিজে নিজে কথা বলেন, নিজেকে আঘাত করেন বিভিন্নভাবে, নিজের চুল ধরে নিজে টানাটানি করেন। এছাড়াও অদ্ভুত অদ্ভুত কাজ করতেন। আমাদের এলাকার সবাই আমার মাকে পাগল বলে ডাকতো এবং নানাভাবে সবাই আমার মাকে আঘাত করতো এবং অনেক কিছু বলতো। আমি তখন মাত্র কয়েক মাসের বাচ্চা। আমার খালা আমাকে বড় করেছে। আমার মার অবস্থা খারাপ হওয়ার কারণে আমার খালা এবং মামা আমাকে নিয়ে আলাদা থাকতো। মার আদর থেকে বঞ্চিত থাকা সত্ত্বেও আমার খালা আমাকে সেই মায়ের আদর দিয়েই বড় করেছেন। ছোটবেলা থেকেই আমার একটা বিরাট গুণ ছিল, আর সেটা হলো আমার স্বপ্ন। আমি রাতে যেই স্বপ্ন দেখতাম, যেটাই দেখতাম
সেটাই সত্যি হতো। শুরুটা 2009 সালে। আমি একা একা ঘুরে বেড়াতে অনেক ভালোবাসতাম। তাই প্রতিদিন দুপুরে বের হয়ে যেতাম একা একা রাস্তায় এবং মানুষদের বাড়ি ঘরের আশেপাশে হাঁটাহাঁটি করতাম। আমাদের এলাকায় বাড়িঘর কম ছিল, কিন্তু গাছপালা অনেক বেশি ছিল। আমি যখন ক্লাস 4-এ পড়ি, প্রতি রাতেই ঠিক একটা সময় আমার ঘুম ভেঙে যেত এবং আমি আমার রুমের 4টা কোণায় 4 রকমের ছায়া দেখতাম। আমি অনেক সাহসী ছিলাম এবং ভয় না পেয়ে নিজেকে এই বলে সান্ত্বনা দিয়েছি যে এগুলো আমার কল্পনা। কিন্তু পরীক্ষা করার জন্য একদিন আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম সেই ছায়াগুলো হাঁটাহাঁটি করে এবং তারা একজন অপরজনের সঙ্গে কথা বলে। তারা কথা বলছে, আমি স্পষ্ট বুঝতে পারছি, কিন্তু কি বলছে তা বুঝতে পারছি না। একদিন রাতে দেখি জানালার উপরে উঠে কে যেন আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। একটু পরপর যেই মাত্র আমি উঠতে গিয়েছি তখনই তা অদৃশ্য হয়ে গেল। আরেকদিন বিকেলবেলা আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন আমি দূর থেকে লক্ষ্য করি একটি বাসার পেছনে 2টি ছায়া। একটি মা তার বাচ্চাকে আদর করছে এবং কোলে নিয়ে খেলছে। প্রথমে ছায়াটি কালো ছিল এবং আমি যত কাছে যাচ্ছিলাম ছায়াটি ততই কালো থেকে নীল এবং হলুদ, মানে বিভিন্ন রং ধারণ করছিল। যেই আমি অনেক কাছে এগিয়ে আসলাম তখনই ছায়াটা সাদা রং হয়ে উধাও হয়ে গেল। এই ব্যাপারে আমি আমার একজন আন্টির সাথে কথা বললাম। আন্টি 10-12 বছর ধরে বাচ্চাদের আরবি পড়ান। ভাবলাম আন্টির এই বিষয়ে ধারণা আছে। আন্টি আমাকে বললেন, তুমি যেহেতু ছায়া দেখো এবং তাদের পরস্পর কথা বলতে দেখো, তাহলে তোমার কাজ তাদের সঙ্গে কথা বলা। তুমি একবার চেষ্টা করে দেখতে পারো। আমি রাতের বেলায় ঘুমাইনি, জেগেছিলাম তাদের দেখার জন্য। যেই মাত্র তাদের দেখা পেলাম তখনই আমি তাদের সামনে গিয়ে জিজ্ঞেস করলাম, কে আপনারা? আমার কাছে কি চান? কেন এখানে আসেন প্রতিদিন? তারা তখন উধাও হয়ে গেল। এরপর আমি অনেকটা ভয় পেয়ে যাই। আমি আমার নানা, নানু এবং মামাকে বলি, কিন্তু তারা কেউ বিশ্বাস করেন না। তারপর আমি যখন আমার খালাকে বলি, আমার খালা সব বিশ্বাস করেন এবং তারপর থেকে প্রতিদিন আমার খালা আমার সাথে ঘুমাতেন। সবকিছু ঠিক হয়ে গেল। কিন্তু হঠাৎ আমার খালার বিয়ে ঠিক হয়ে যায় এবং আমার খালা গাজীপুরে চলে যায়। এরপর থেকে আমার মামা আমার সাথে ঘুমাতো। 2012 সাল, রাত কয়টা বাজে তা খেয়াল নেই। আমি দেখছি একটি অবয়ব, পুরো শরীর তার নীল রঙের, পা নেই, চোখগুলো বড় বড় এবং খয়েরি রং, তাও মনি ছাড়া। আমি শুয়ে আছি, সে হঠাৎ আমার বুকের ওপর উঠে বসলো এবং আমার গলা চিপ দিয়ে ধরলো। আমি প্রচন্ড বুকে ব্যথা পাচ্ছিলাম, নিঃশ্বাস নিতে পারছিলাম না। খুব জোরে চিৎকার দিতে চাচ্ছিলাম, তাও পারছিলাম না। যখন খুব জোরে আল্লাহর নাম নিলাম তখনই সেই অবয়ব আমাকে ছেড়ে দিল এবং আমি স্পষ্ট দেখছিলাম সেটা আমার রুমের ওপরের দেয়াল ভেদ করে হেঁটে চলছে। এরকম ঘটনা প্রায় দিন আমার সাথে হতে লাগলো। আমি নিজেও অনেক বেশি ডিস্টার্ব হয়ে যাই। সব সময় আমার ভেতর কেমন যেন এক অজানা ভয় কাজ করে। আমি একা কোথাও যেতে পারতাম না। আমার মামার চাকরি হয়ে যায় ঢাকার বাইরে এবং আমার মামাও আমাকে ছেড়ে চলে যায়। তখন আমি আমার নানা নানুর সাথেই থাকতাম। একটা সময় আসে যে আমি একা রুমে দিনের বেলায় থাকতেও পারতাম না। এই অবস্থা দেখে আমার নানা আমাকে এক হুজুরের কাছে নিয়ে যান এবং হুজুর বলেন, আমি খারাপ কিছু দেখেছি তাই এমন হচ্ছে। তিনি এটাও বলেন, হয়তোবা আমাকে সেদিন রাতে আমরা যেটা বলি বোবা ভূত তা ধরেছিল। আমি তার কথায় বিশ্বাস করি এবং বলি হতে পারে এমনটাই। আমাকে হুজুর একটি তাবিজ দেন এবং বলেন এটা কখনো না খুলতে। আবারও সব ঠিকঠাক। সন্ধ্যাবেলা বাসায় ফেরার পথে আমার এক বন্ধু আমার কাছে আসে। প্রথমে আমার সাথে গল্প করে, তারপর হঠাৎ বলে, প্রভা তুই এটা কি করেছিস? তাবিজ? কিসের তাবিজ? আমি কিছু বলি না। তারপর বলে, আমাকে দে তো দেখি কেমন তাবিজ এটা। প্রথমে দিতে না চাইলেও পরে সে আমার গলা থেকে তাবিজটা এত জোরে টান দেয় যে আমি চিৎকার করে উঠি। গলায় প্রচুর টান খাচ্ছিল তাবিজটা। আমি চিৎকারে আমার এলাকার অনেকজন বাসার নিচে এসে হাজির হয়। আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু আমি নির্বাক। আমার বন্ধু গায়েব, সে নেই। কিছুক্ষণ চুপ থাকার পরে আমি এলাকার লোকজনকে বলি, আমার বন্ধু সাদ কোথায়? সবাই বলে, কেন, সে তো বাতার বাসায়। আমি বলি, তাকে কেউ ডাক দেন প্লিজ, কাজ আছে। তার খবর নেওয়ার পর জানতে পারি সে তার ঘরে ঘুমোচ্ছে। কেউ বুঝতে পারলো না কি হয়েছে, কিন্তু আমি ততক্ষণে বুঝে গিয়েছিলাম কি হয়েছে। কেউ একজন আমার বন্ধুর বেশে এসে হাজির হয়ে আমার থেকে তাবিজটা ছিনিয়ে নিয়ে আমাকে ক্ষতি করতে চাইছে। কিন্তু কেন? আর সে কে? জিন নাকি অন্য কিছু? আবারও ভয়ের মধ্যে কাটতে লাগলো আমার জীবন। আমার নানা নানুরও বয়স হয়ে গিয়েছে, তাই তারা আমাকে আমার বাবা মার কাছে দিয়ে আসলেন এবং আমাকে বললেন, এবার থেকে তুমি সেফ, তুমি তোমার বাবা মার কাছে থাকবে। পৃথিবীর সব সন্তানই তার বাবা মার কাছে সেফ। আমার মা ততদিনে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন, কিন্তু আমি তো এখনো ভয়ের শিকার হয়ে যাচ্ছি। আগের মতোই কেউ একজন আমার বুকের উপরে উঠে বসে এবং আমার গলার চিপ দিয়ে ধরে। আমি আমার বাবা মাকে বললেও কেউ বিশ্বাস করেন না। বাসা চেঞ্জ করে ফেলে। 2014 সাল, রাতে আমি কোচিং থেকে বাসায় ফিরছিলাম। কোনো একটা ছেলে আমাকে ডাক দিয়ে বলল, আপু বলে ডাক দেয়। আমি পিছে তাকালাম এবং একটি ছায়া দেখতে পেলাম। ছায়াটি আমাকে হাত দিয়ে তার কাছে ইশারায় ডাকছে এবং বারবার আপু বলে ডাকছে। আমি দৌড়িয়ে বাসায় চলে যাই। বাসায় তখন কেউ থাকে না। আমি আমার রুমে গিয়ে শুয়ে থাকি। ভুল করে আমি আমার বাসার মেইন দরজা আটকাতে ভুলে যাই এবং তা খোলাই থাকে। রুমের ভেতর বারবার সেই বাচ্চা ছেলেটির ডাক আমাকে পাগল করে দিচ্ছিল। আমি তখন আমার বাবা মার রুমে যাই। অন্ধকারের মধ্যেও কেমন যেন একটা আলো রুমের ভেতর। আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমি কাকে জানি কবর দেওয়া হবে, তার জন্য কবরের মাটি খোঁড়া হচ্ছে এবং লাশের সামনে একটি বাচ্চা ছেলে খুব জোরে চিৎকার করে কাঁদছে, বাবা বাবা বলে। লাশটির আশেপাশে অনেক পাঞ্জাবি পরা লোক, সবাই জিকির করছে।
আমি যখনই বাচ্চা ছেলেটির দিকে তাকালাম তখনই দেখতে পেলাম এই তো সেই ছেলেটি যে আমাকে একটু আগেই বারবার আপু বলে ডাকছিল। এটা দেখার পর আমি চিৎকার দিয়ে ফ্লোরে পড়ে যাই এবং চিৎকার শুনে পাশের বাসার লোকেরা আমাকে তুলে নিয়ে মাথায় পানি দেয়। আমার বাবা মাকে ফোন করে আসতে বলে। যাই হোক, সেই দিন ভয়ে ভয় কেটে যায়। এর পরের দিন আমার বাবা মা কাজে বের হয়। বাসায় আমি একা থাকি, বারান্দায় বসে থাকি একা। হঠাৎ কালো রঙের পোশাক পরে কে যেন উড়ে আসে, এসে আমার হাতে খুব জোরে টান দিয়ে ধরে, যার কারণে আমার হাত বারান্দার গ্রিলের বাইরে চলে যায়। আমি চিৎকার দেই এবং দেখি সেই অবয়বটি আর নেই। আমার পুরো খেয়াল আছে সেটা কোনো মানুষ ছিল না, তো কে ছিল? সে আকাশে কিভাবে উঠতে পারে? আমি ধরে নিলাম সেটা আমার মনের ভুল, কিন্তু মনের ভুল হলে আমার হাতে দাগ কেন? তাও কোনো আঁচড়ের নয়, এটা কেমন যেন একটা দাগ, মনে হচ্ছে লোহা দিয়ে আমার হাত চিপে ধরে রাখা হয়েছিল। বাসায় আসার পর আমি আমার মা বাবাকে বলি এবং তারা তারপর থেকে আমাকে একা রেখে কোথাও যায়নি। কিন্তু আজও আমি অনেক আজব আজব অবয়বের উপস্থিতি টের পাই আমার চারপাশে। এছাড়া আমি শুরুতেই বলেছিলাম আমি যেই স্বপ্নই রাতে দেখি সেটাই সত্যি হয়। আমি একবার স্বপ্নে দেখি আমার এলাকার এক আপুর সাথে আমার চাচাতো ভাইয়ের বিয়ে হচ্ছে। আমি সবাইকে বললাম এই স্বপ্নের ব্যাপারে, সবাই শুধু একটু হাসলো। কিন্তু ঠিক 1 বছর পরে তাদের বিয়ে ঠিক হলো এবং আমার চাইতেও আমার পরিবারের সকলে বেশি অবাক হয়েছিল। এরকম আরো অনেক অদ্ভুত ঘটনা আছে আমার এবং আমার স্বপ্নে। আজ এত বছর পার হয়ে গেল, কিন্তু আজও আমি রাতে ফজরের আজানের আগে যে স্বপ্নগুলো দেখি তাই সত্যি হয়। আমি জানি অনেক বেশি সময় নিয়ে ফেলেছি, এর জন্য মাফ করে দেবেন। কোথাও কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমার চোখে দেখবেন। আমি আপনাদের সকলের তুলনায় অনেক ছোট, কিন্তু এত কাহিনী হয়ে যাবে আমার এই ছোট্ট জীবনে কখনো কল্পনা করতে পারিনি। ওই ছায়াগুলো কাদের ছিল, আর ওই বাজে অবয়বটা যেটা প্রতিদিন আমাকে মেরে ফেলার চেষ্টা করত, আমার থেকে তাবিজ ছিনিয়ে আমার ক্ষতি করতে চেয়েছিল, সে কে? আর ওই বাচ্চা ছেলেটি, ওই কবরটি কার? আমি রাতে ভয় পাওয়ার কারণে ভূত এফএম শুনতে পারি না, দিনের বেলায় শুনি। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে পড়ার অনুরোধ রইল। গল্পটি যদি পড়েন তাহলে আমাকে অবশ্যই ইনফর্ম করবেন প্লিজ। ধন্যবাদ। আমরা গল্পটি পড়ে ফেললাম এবং আশা করছি